ভারতের পাওয়ার সেক্টরে একটা বিশাল পরিবর্তন আসছে, বলা যায় একটা নীরব বিপ্লব। এই আলোচনাতে আমরা দেখব ভারত কিভাবে ফসিল ফুয়েলের যুগ থেকে ধীরে ধীরে ক্লিন এনার্জি ভবিষ্যতের দিকে এগোচ্ছে। চলুন ২০২৬ সালের শুরু পর্যন্ত পাওয়ার ডেটা দিয়ে এই অসাধারণ যাত্রার ছবিটা একবার দেখে নেওয়া যাক। ৫২%। দেখতে তো মনে হচ্ছে শুধু একটা নাম্বার, তাই না? কিন্তু এই একটা সংখ্যার পিছনেই লুকিয়ে আছে ভারতের পাওয়ার সেক্টরের একটা বিরাট বড় গল্প। প্রশ্ন হলো, এই সংখ্যাটা আসলে কিসের? এই ৫২% হল ভারতের মোট ইনস্টলড পাওয়ার ক্যাপাসিটির মধ্যে নন ফসিল ফুয়েলের শেয়ার। মানে এই প্রথমবার ভারতের ইতিহাসে ক্লিন এনার্জির ক্ষমতা ফসিল ফুয়েলকে টপকে গেল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো চলুন আমাদের প্রথম সেকশনে ঢুকে পড়া যাক, ভারতের ক্লিন এনার্জি টার্নিং পয়েন্ট। মানে এই যে মাইল ফলকটা তৈরি হলো, এর আসল তাৎপর্যটা কি, আর কিভাবেই বা এই পরিবর্তনটা এলো। এই চারটা দেখুন, গত ৫ বছরের পুরো গল্পটা একবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে সবুজ লাইনটা দেখছেন, এটা হলো নন ফসিল ক্যাপাসিটি, আর লালটা হলো ফসিল ফুয়েল। খেয়াল করে দেখুন কিভাবে সবুজ লাইনটা রকেটের গতিতে ওপরে উঠে লালটাকে পেছনে ফেলে দিয়েছে। এটা আসলে ভারতের পাওয়ার সেক্টরের একটা অসম্ভব কাঠামোগত বদলের ছবি। এবার গ্রোথ রেটের তফাৎটা একবার দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে গত ৫ বছরে ফসিল ফুয়েলের ক্ষমতা বেড়েছে, হ্যাঁ, তবে মাত্র ৬%-ও কম। আর অন্যদিকে নন ফসিল ফুয়েলের ক্ষমতা বেড়েছে কত জানেন? প্রায় ৮৫%। মানে একদম পরিষ্কার যে ভারতের পাওয়ার সেক্টরের গ্রোথের ইঞ্জিনটাই এখন ক্লিন এনার্জি। আচ্ছা, পরের সেকশনে আসা যাক, দ্য রিনিউয়েবল এনার্জি বুম। এখন প্রশ্নটা হলো, এই যে অমসম গ্রোথ, এর পেছনে আসল কারণটা কি? কি এমন ঘটছে যার জন্য রিনিউয়েবল এনার্জি নিয়ে এত মাতামাতি? ব্যাপারটার বিশালতা বোঝানোর জন্য এই কোটেশনটাই যথেষ্ট। ১ বছরে হওয়া সর্বোচ্চ ক্যাপাসিটি অ্যাডিশন, মানে ২০২৫-২৬ অর্থবর্ষে যে পরিমাণ ক্ষমতা যোগ হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভাবুন একবার, সংখ্যাটা হল 52.5 গিগাওয়াট। শুধু ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই ভারতেই বিপুল পরিমাণ নতুন বিদ্যুৎ ক্ষমতা যোগ করেছে। এটা ১ বছরে যোগ হওয়া সর্বোচ্চ ক্ষমতা, আর সত্যি বলতে কি, সংখ্যাটা অংশ। আর মজার ব্যাপার হলো, এই যে নতুন ৫২.৫ গিগাওয়াট যোগ হলো, তার মধ্যে ৪৩ গিগাওয়াটই এসেছে রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তির উৎস থেকে। তার মানে দেশে নতুন যে পাওয়ার প্ল্যান্ট বসছে, তার বেশিরভাগটাই কিন্তু গ্রিন। তো এই যে রিনিউয়েবল এনার্জির এত বাড়বাড়ন্ত, এর আসল হিরো কে? এই চার্টটা দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। নতুন 43 গিগাওয়াটের মধ্যে 81%, মানে প্রায় পুরোটাই এসছে সোলার পাওয়ার বা সৌর বিদ্যুৎ থেকে। উইন্ড বা হাইড্রো আছে, কিন্তু সোলার পাওয়ার এখানে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে। ফ্যাক্ট হল, জানুয়ারি ২০২৬-এর মধ্যে সোলার পিভি ভারতের ১ নম্বর রিনিউয়েবল এনার্জির উৎস হয়ে দাঁড়িয়েছে। মোট ক্ষমতা কত জানেন? ১৪০ গিগাওয়াট। এটাই প্রমাণ করে যে ভারতের ক্লিন এনার্জি বিপ্লবের পেছনে আসল ইঞ্জিন হল সোলার টেকনোলজি। ওকে, আমাদের পরের সেকশন, ইন্টারমিটেন্সি ধাঁধার সমাধান। রিনিউয়েবল এনার্জি তো খুব ভালো কথা, কিন্তু এর উপর এত বেশি নির্ভর করলে একটা বড় চ্যালেঞ্জও সামনে চলে আসে। গ্রিডকে স্টেবল রাখা যাবে কি করে? চলুন দেখি এই কঠিন ধাঁধার সমাধান ভারত কিভাবে খুঁজছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা কঠিন। যখন আকাশে সূর্য নেই বা হাওয়া বইছে না, তখন এত বড় একটা দেশকে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে কিভাবে? এটাই রিনিউয়েবল এনার্জির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাকে টেকনিক্যালি বলা হয় ইন্টারমিটেন্সি। তো এর সমাধানটা কি? সমাধান একটাই, ম্যাসিভ স্কেল এনার্জি স্টোরেজ। মানে যখন রোড বা হাওয়া থেকে প্রচুর বিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন সেই বাড়তি বিদ্যুৎটা জমিয়ে রাখতে হবে। পরে যখন দরকার হবে, তখন ব্যবহার করা যাবে। একদম পাওয়ার ব্যাংকের মতো, কিন্তু অনেক বড় স্কেলে। এর একটা উপায় হল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, বা সংক্ষেপে BESS। এগুলো হলো খুব ফাস্ট রিয়্যাক্টিং কেমিক্যাল ব্যাটারি। গ্রিডে হঠাৎ করে পাওয়ারের দরকার পড়লে বা ভোল্টেজ ওঠানামা করলে এই ব্যাটারিগুলোর সঙ্গে সঙ্গে সাপোর্ট দেয়। মানে শর্ট ডিউরেশনের জন্য গ্রিডকে স্টেবল রাখতে এর জুড়ি নেই। আর একটা দারুণ সমাধান হলো পাম্পড স্টোরেজ প্রজেক্ট বা PSP। এটাকে ভাবতে পারেন একটা বিশাল ওয়াটার ব্যাটারি হিসেবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন বিদ্যুৎ সস্তা, তখন পাম্প চালিয়ে জল একটা উঁচু জায়গায় তুলে রাখা হয়। আর যখন বিদ্যুতের চাহিদা বাড়ে, তখন সেই জলটাকেই ছেড়ে দেওয়া হয় টারবাইনের ওপর, আর তাতে বিদ্যুৎ তৈরি হয়। এটা দীর্ঘ সময়ের জন্য প্রচুর পরিমাণে শক্তি জমিয়ে রাখার একটা দারুণ মেকানিক্যাল উপায়। আর ভারত এই স্টোরেজ নিয়ে যে প্ল্যান করেছে, সেটাও কিন্তু ছোটখাটো নয়। লক্ষ্যমাত্রাটা দেখুন,
2035-36 সালের মধ্যে ভারতের গ্রিডে মোট 174 গিগাওয়াট এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি যোগ করার প্ল্যান রয়েছে। এর মধ্যে 80 গিগাওয়াট আসবে বিইএসএস থেকে আর বাকি 94 গিগাওয়াট পিএসপি থেকে। এটা একটা গেম চেঞ্জিং প্ল্যান। চলে এলাম আমাদের ফাইনাল সেকশনে 2035-এর এনার্জি ব্লুপ্রিন্ট। তো এই সব কিছু মিলিয়ে আগামী এক দশকের জন্য ভারতের পাওয়ার সেক্টরের লং টার্ম ভিশনটা ঠিক কেমন দেখতে? এই চার্টটা দেখলে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনাটা বোঝা যায়। দেখুন কিভাবে মোট বিদ্যুৎ ক্ষমতা বাড়ছে। অনুমান করা হচ্ছে যে 2035-36 সালের মধ্যে এটা 1120 গিগাওয়াটেরও বেশি হয়ে যাবে। আর এই গ্রোথের পেছনে আসল শক্তিটা কি? এই হলুদ অংশটা দেখুন, এটা সোলার, আর হালকা সবুজটা হলো উইন্ড। মানে ভবিষ্যৎটা যে রিনিউয়েবলের, তাই চার্ট থেকেই পরিষ্কার। এই বার চার্টটা দেখুন, পার্থক্যটা এক নজরে স্পষ্ট হয়ে যাবে। 2026-এ ভারতের পাওয়ার মিক্সে নন ফসিল ফিউয়েলের শেয়ার হল 52%, আর 2035-এর জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70%। মানে আগামী দশকে ভারত আরও অনেক বেশি ক্লিন এনার্জির দিকে ঝুঁকতে চলেছে। তো 2035 সালের জন্য টার্গেটগুলো কি কি? আসুন দেখে নিই। সোলার পিভির লক্ষ্যমাত্রা 500 গিগাওয়াটেরও বেশি, উইন্ড পাওয়ার 150 গিগাওয়াটেরও বেশি, আর সাপোর্টের জন্য পাম্প স্টোরেজ 94 গিগাওয়াট এবং ব্যাটারি স্টোরেজ 80 গিগাওয়াট। কয়লাও থাকবে প্রায় 315 গিগাওয়াট, কিন্তু মোট ক্ষমতার তুলনায় এর শেয়ারটা অনেকটাই কমে আসবে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ভারতে এখন নন ফসিল পাওয়ার ক্যাপাসিটি ফসিল ফিউয়েলকে ছাড়িয়ে গেছে। দ্বিতীয়ত, এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে রয়েছে রেকর্ড ব্রেকিং সোলার পাওয়ার ইনস্টলেশন। তৃতীয়ত, গ্রিডকে নির্ভরযোগ্য করতে এনার্জি স্টোরেজের ওপর বিশাল জোর দেওয়া হচ্ছে। আর সবশেষে লক্ষ্য হল 2035 সালের মধ্যে ভারতের গ্রিডকে 70% নন ফসিল ফিউয়েল নির্ভর করে তোলা। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। বিশ্বের অন্যতম বড় এবং আধুনিক একটা ক্লিন এনার্জি গ্রিডকে ম্যানেজ করাটা কতটা চ্যালেঞ্জিং হবে? এর জন্য ঠিক কী ধরনের প্রযুক্তি আর পরিকল্পনার দরকার পড়বে? এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট বড় আলোচনার বিষয়।